আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ মাহমুদ আক্তার, প্রভাষক যুক্তিবিদ্যা, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আমি আজকে আলোচনা করব তোমাদের সামনে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় হচ্ছে দশম। অধ্যায়ের নাম হচ্ছে সামাজিক, বাংলাদেশের সামাজিক সমস্যা। বাংলাদেশের সামাজিক সমস্যা। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? তোমরা বাসায় পড়াশোনাকে ঠিক মতো করতেছ? তোমরা কিন্তু তোমাদের যদি খোলে, তাহলে খোলার সাথে কিন্তু পরীক্ষা হবে। অর্থাৎ তোমরা সব সময় মনে করবা যে তোমাদের পরীক্ষা সামনে। এই জন্য তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো এবং আমি তোমাদের ক্লাসে যেভাবে বলি আজকেও সেভাবেই বলবো যে তোমাদের প্রত্যেকটা বিষয়ে মূল বইটা তোমরা পুরা তোমাদের আয়ত্তে রাখবা, যেখান থেকে যেভাবে প্রশ্ন হোক। আর সবচেয়ে বেশি প্রশ্ন কিন্তু কঠিন কিংবা তোমাদের কাছে একটু আলাদা টাইপের কিংবা A+ আসে না, এটা কিংবা A+ হচ্ছে হয়, মিস হয়, সেটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের কারণে। সেই জন্য আমি বলবো তোমরা বাংলাদেশ বিশ্ব পরিচয়টা খুব বেশি করে পড়বা। এবং আমি যেভাবে তোমাদের ক্লাসে পড়াইছিলাম, আমি তো তোমাদের একটা করে পার্ট পড়া দিতাম এবং অনেকটা মুখস্থ নিতাম, কারণ লাইন বা লাইন তোমাদের কাছ থেকে এক কথায় উত্তর লিখে নিতাম। তো ওভাবেই তোমরা এখনও বাসায় পড়বা, কারণ তোমাদের সবসময় মনে রাখতে হবে যে সামনে পরীক্ষা। আচ্ছা, যেহেতু বাংলাদেশ বিশ্ব পরিচয় কিন্তু আমি বারবার বলছি, এটাতে কিন্তু A+ মিস হয়, ওই জন্য বাংলাদেশ বিশ্ব পরিচয়ের উপর বেশি গুরুত্ব দাও। আচ্ছা, আজকে দেখো আমাদের অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের সামাজিক সমস্যা। বাংলাদেশের সামাজিক সমস্যা। বাংলাদেশের সামাজিক সমস্যা কি আসলে সেটা আগে আমাদের জানা দরকার। সামাজিক সমস্যা হলো সমাজের বিরাজিত একটা অবস্থা। সমাজের একটা বিরাজিত অবস্থা যা জনগণের ওপর কি করে? ক্ষতিকর প্রভাব বিস্তার করে। এবং এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য এক শ্রেণীর লোক বহুভাবে চেষ্টা চালায়। কিন্তু বাংলাদেশের সামাজিক সমস্যাকে আসলে প্রধানত দুটি ভাবেই বেশি দেখা হয়। সেটা হচ্ছে একটা তোমাদের কিশোর অপরাধ, আর একটা হচ্ছে তোমার মাদকাসক্ত। তাহলে মাদকাসক্তি এবং কিশোর অপরাধ। আমরা আসলে কিশোর অপরাধটা কি কোন বয়সটাকে কিশোর অপরাধটা বলবো, কিংবা কিশোর অপরাধের ধারণাটা সম্পর্কে তোমাদেরকে আমি ধারণা দেব। সে কিশোর অপরাধের ধারণা হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক, অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক ছেলেরা যে ধরনের অপরাধ করে তাদেরকে কিশোর অপরাধ বলে। তাহলে কি অপ্রাপ্ত বয়স্ক ছেলেরা যে ধরনের অপরাধ করে তাকে কিশোর অপরাধ বলে। আসলে কিশোর অপরাধের স্পেসিফিক যে বয়স, সেটা আসলে কোনো সমাজবিজ্ঞানী বা কোনো সমাজবিজ্ঞানী বা আইনবিদরা কেউ সঠিক একটা তথ্য দিতে পারে নাই। তবে দেখো একটু, সেটা হচ্ছে কিশোর অপরাধের বয়সকাল, এটা হচ্ছে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা। অর্থাৎ বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় সেই বয়সটা হচ্ছে 7 থেকে 16 বছর। 7 থেকে 16 বছর। এটা কিন্তু বহু নির্বাচনী হিসেবে আসতে পারে, ওই জন্য একটু তোমরা মনোযোগ দিয়ে শোনো। তাহলে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা এটা বয়স হচ্ছে 7 থেকে 16 বছর কিশোর অপরাধ। এই বয়সে যারা অপরাধ করে তাদেরকে কিশোর অপরাধী বলা হয়। আচ্ছা, এরপরে আসো দেখো পাকিস্তান এবং থাইল্যান্ড। পাকিস্তান ও থাইল্যান্ড এদের বয়স হচ্ছে 7 থেকে 18 বছর বয়সী। এই 7 থেকে 18 বছর বয়সী ছেলেমেয়েরা যে অপরাধগুলো করে থাকে তাকে হলো কিশোর অপরাধ। অর্থাৎ কিশোরের বয়সটা হচ্ছে 7 থেকে 18 বছর। এরপরে আসো জাপান। জাপানের সবচেয়ে বেশি, জাপানের বয়সটা হচ্ছে 20 থেকে 14 বছর। কিশোরের বয়সটা কত? 20 থেকে
14 থেকে 20 বছর। জাপানের বয়সটা তাহলে কত? 14 থেকে 20 বছর। তাহলে তোমরা কি বুঝলা যে আসলে মানে কিশোরের মানে সঠিক একটা বয়স কেউ দিতে পারেনি, কোনো সমাজবিজ্ঞানী দিতে পারেনি, তারপরেও একটা বয়স নির্ধারণ করা হয়েছে, যেটা বাংলাদেশ, পাকিস্তান ও থাইল্যান্ড এবং জাপানের বয়স। এরপরে আমরা দেখো আলোচনা করব হলো যেসব কাজ কিশোর অপরাধের পর্যায়ে পড়ে। কিশোর অপরাধের পর্যায়ে যেসব কাজ করে, অর্থাৎ কিশোর অপ্রাপ্ত বয়স্ক ছেলেরা যেসব কাজ করে থাকে, সমাজ বিরোধী কাজ করে থাকে, সেগুলোকে কিশোর অপরাধ বলে। সেগুলো কি ধরনের কাজ দেখো, হচ্ছে মদ পান করা, তারপরে হচ্ছে তোমার স্কুল পালানো কিংবা ইভটিজিং অর্থাৎ ছাত্রীদের উত্ত্যক্ত করা, তারপরে হচ্ছে তোমার বাবা মার কথা না শোনা, ইচ্ছে মতো যখন তখন বাইরে যাওয়া কিংবা হচ্ছে মদ পান করা, তারপরে তোমার হচ্ছে খুন করা, রাহাজানি, ছিনতাই, পথে ঘাটে যে কোনো জায়গাতে মেয়েদের উত্ত্যক্ত করা, তারপর হচ্ছে তোমাদের আসলে অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েরা যে ধরনের কাজগুলো করে থাকে, যেগুলো সমাজ বিরোধী কাজ করে থাকে, সেই কাজগুলোকে আমরা কি বলবো? কিশোর অপরাধ। আসলে কিশোর অপরাধের পর্যায়ে যে কাজগুলো করে থাকে সেগুলোকে আমরা বলবো হচ্ছে কিশোর অপরাধের কাজ। আচ্ছা, আমরা কিশোর অপরাধের যে ধারণাগুলো সেগুলো মোটামুটি আর কি তোমাদের সামনে বললাম। এখন আমরা যদি কিশোর অপরাধের কারণগুলো, কি কি কারণে কিশোর অপরাধ হতে পারে, এটা আসলে আমি একটু শর্টকাট করে লিখছি, তোমরা দেখতে পারো। যে কিশোর অপরাধের কারণ হিসেবে প্রথমে আসে হচ্ছে দারিদ্রতা। দারিদ্র পরিবারে কিশোরদের অনেক স্বাদ বা ইচ্ছায় অপূর্ণ থেকে যায়। এর ফলে তাদের মধ্যে হতাশায় তাদের অপরাধের দিকে ঠেলে দেয়। এরপরে হতে পারে সুস্থ পারিবারিক জীবন ও সুষ্ঠু সামাজিক পরিবেশের অভাব। অর্থাৎ হচ্ছে সুস্থ পারিবারিক জীবন ও সুস্থ সামাজিক পরিবেশের অভাবেও শিশু কিশোররা অপরাধী হয়ে উঠতে পারে। বাড়ির বাইরে বা কর্মস্থলে অতি বাস্তব কারণে পিতামাতার পক্ষে তাদের সন্তানদের যথেষ্ট সময় বা মনোযোগ দিতে না পারায় আদর যত্নের অভাব হতে পারে। এরপর হচ্ছে পিতামাতার অকাল মৃত্যু বা বিবাহ বিচ্ছেদ। অর্থাৎ পিতামাতা অল্প বয়সে যখন বাচ্চাটা জন্ম নেয়, তারপরে যদি পিতামাতা মারা যায় কিংবা হচ্ছে অকাল মৃত্যু বা বিবাহ বিচ্ছেদ, যখন বিবাহ বিচ্ছেদ হয় তখন হচ্ছে সেই শিশুটা আস্তে আস্তে বড় হয়ে ওঠে, বাবা মার আদর ভালোবাসা পায় না কিংবা কিভাবে বেড়ে উঠতে হয় সেটাও সে জানে না। এই জন্য সে আস্তে আস্তে বিভিন্ন অপরাধের সাথে লিপ্ত হয়ে পড়ে। তার মানে হচ্ছে পিতামাতার অকাল মৃত্যু, অর্থাৎ ছোট বয়সে যদি বাবা মারা যায় অথবা বাবা মার যদি বিচ্ছেদ হয়, সেটাও একটা হচ্ছে কিশোর অপরাধের কারণ হতে পারে। চিত্ত বিনোদনের অভাব, অর্থাৎ অনেক বাচ্চাই হয়তো বা ভিতরে বড় হয়, সবসময় বাইরের পরিবেশ কিংবা অন্য জায়গাতে যেতে পারে না, কিংবা চিত্ত বিনোদন পার্ক বিভিন্ন জায়গাতে ঘুরতে পেতে পারে না। অনেক সময় বদ্ধ পরিবেশে বড় হতে হতে একসময় যেমন খাঁচার পাখি উড়ে যায়, এইরকম যে সে বদ্ধ থাকতে থাকতে পট করে একসময় ছাড়া পেয়ে বিভিন্ন কাজে মানে বিভিন্ন সামাজিক বিরোধী কাজে লিপ্ত হয়ে পড়ে। অনেক সময় খুন খারাপে কিংবা বিভিন্ন তার হচ্ছে সঙ্গ দোষে অনেক সময় হচ্ছে কিশোররা অপরাধী হয়ে ওঠে। কারণ অনেক সময় ভালো সঙ্গ থেকে ভালো হয়ে ওঠা, খারাপ সঙ্গ থেকে খারাপ হয়ে ওঠে। অনেকে কেউ মাদকাসক্তি কোনো ছেলের সাথে যদি সে মানে ঘুরে বেড়ায় কিংবা ঘোরাফেরা করে, তাহলে সেখান থেকে সেই ছেলের সাথে ঘুরতে ঘুরতে সেও মাদকাসক্তি আস্তে আস্তে হয়ে উঠতে পারে। তাহলে কি হতে পারে যে চিত্ত বিনোদনের অভাবের কারণেও অনেক শিশুই কিশোর অপরাধের সাথে জড়িয়ে পড়তেছে। এরপর বস্তির পরিবেশ ও সেখানকার নানা রকম খারাপ অবস্থা। বস্তির পরিবেশ বলতে অনেক বাচ্চা ছোটবেলা থেকে বস্তিতেই জন্ম এবং বস্তিতে পরিবেশ কিংবা তার অবস্থা অনেক খারাপ থাকে। সেই কারণে হচ্ছে আশেপাশের পরিবেশ পরিস্থিতির কারণে সে নিজেকে ওই পরিবেশেই তৈরি করে তোলে। নিজেকে ওই পরিবেশে তৈরি করার কারণে অনেক বাচ্চাই কিংবা অনেক কিশোরী হচ্ছে কিশোর অপরাধের সাথে জড়িয়ে পড়ে।
এরপরে আসি হচ্ছে শারীরিক মানসিক ত্রুটি বা বৈষম্য। শারীরিক মানসিক ত্রুটি বা বৈষম্য এটাও একটা হতে পারে যে শারীরিক দিক থেকে সে হয়তো বা কোনো দিক থেকে তার কোনো ত্রুটি আছে, সেই ত্রুটিটা তাকে তাকে কিশোর অপরাধের সাথে জড়িয়ে পড়তে হচ্ছে। ত্রুটি কিশোর অপরাধী হয়ে পড়তেছে, ব্যক্তির পরিবেশ সেখানকার কিংবা সঙ্গদোষে তাকে কিশোর অপরাধের সাথে জড়িয়ে পড়তে হচ্ছে। এর ফলে অনেকে অপরাধী হতে পারে। আবার বেশি রকম আবেগপ্রবণ বা প্রতিভাবান শিশু কিশোরদের অনেক সময় অপরাধী হয়ে ওঠে, কারণ এ ধরনের শিশু কিশোরদের মানসিক গঠন সাধারণের চেয়ে আর কি অন্যরকম থাকে। সেজন্য এই ধরনের শারীরিক মানসিক ত্রুটি বা বৈষম্য একটা কিশোর অপরাধের কারণ হতে পারে। এরপর আসতে পারে যে পিতামাতার বারবার কর্মস্থল পরিবর্তন। আসলে পিতামাতা চাকরিজীবী যদি হয়ে থাকে তাহলে তারা এক জায়গা থেকে আরেক জায়গাতে যখন কর্মস্থল চেঞ্জ হয় তখন মানে পরিবর্তন হয়, তখন এক পরিবেশ থেকে আরেক পরিবেশে যায়। আরেক পরিবেশে যে কিশোর সহজে খাপ খাওয়াতে পারে না বলে তখন সে আস্তে আস্তে অন্য পরিবেশে ওই অপরাধ কিংবা ওই ধরনের কিংবা বিভিন্ন মাদকাসক্তি কিংবা বিড়ি সিগারেট এ ধরনের আসক্ত হয়ে পড়ে। তাহলে আমরা হচ্ছে কিশোর অপরাধের আমরা এই বাংলাদেশের সামাজিক সমস্যা এই অধ্যায়টাকে কয়েকটি পাঠে ভাগ করা হয়েছে। তার মধ্যে পার্ট 1-এ আসলে আমরা জানলাম হচ্ছে কিশোর অপরাধের ধারণা ও কারণ। আসলে এই মূল যে কারণগুলো সেগুলো আমি তোমাদের সামনে বলার চেষ্টা করছি। তারপরে তোমরা বাসায় বই আরো বেশি করে পড়বা, ডিটেলস আরো পড়বা, তাহলে আরো ভালো বুঝবা এবং বহু নির্বাচনী এই পার্ট থেকে তোমরা 20টা বহু নির্বাচনী তৈরি করবা। এটা হলো তোমাদের কাজ। এখন আমরা পার্ট 2 আলোচনা করব। এরপর আমরা পার্ট 2 আলোচনা করব। পার্ট 2-এ আছে হচ্ছে কিশোর অপরাধের প্রভাব ও প্রতিরোধ। তাহলে প্রভাবটা কিভাবে সমাজের ওপর কিশোর অপরাধের প্রভাব পড়ে একটু তাহলে তোমরা শোনো। কিশোর অপরাধের প্রভাব হচ্ছে যেসব অপরাধ করে থাকে, মানে কিশোর অপরাধরা যেসব অপরাধ করে থাকে তার মধ্যে হচ্ছে চুরি, পকেটমার, বিনা টিকিটে রেল ভ্রমণ, মানুষ, দোকান পাট, বাড়ি ঘর ও যানবাহনের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও অন্যান্য নাশকতামূলক কাজ, মেয়েদের উত্ত্যক্ত করা প্রভৃতি। এছাড়াও কিশোর অপরাধে অনেক সময় দল বেঁধে ডাকাতি, চাঁদাবাজি, কখনো কখনো খুন পর্যন্ত করে থাকে। এবং এইসব কিশোর অপরাধী যেসব পরিবারে জন্মগ্রহণ করে সেসব পরিবারে বাবা মার অশান্তির কারণ হয়ে দাঁড়ায় সেসব পরিবারে। এবং শুধু শহরেই নয়, এগুলো হচ্ছে গ্রামেও এর প্রভাব পড়ে। গ্রামে মেয়েরা যখন স্কুল যায়, মেয়েদের স্কুল যেতে সময় উত্ত্যক্ত করে, বিভিন্ন প্রস্তাব করে এবং অনেক সময় প্রস্তাবের রাজি না হলে তাদেরকে অ্যাসিড নিক্ষেপ করে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কিশোর অপরাধ প্রতিরোধের উপায়, অর্থাৎ তোমাদের যে বই আছে প্রতিরোধের উপায়গুলো সেগুলো একটা হচ্ছে অভিভাবক সচেতনতা ও দায়িত্ব, 2 নাম্বার হচ্ছে আর্ট সামাজিক কর্মসূচি, 3 নাম্বার শিক্ষার সুযোগ, 4 নাম্বার চিত্ত বিনোদন। আচ্ছা, অভিভাবক সচেতনতা অর্থাৎ কিশোর অপরাধের প্রবণতা ধরন এসব কিছু আসলে অভিভাবকের সচেতনতার উপরে নির্ভর করে। অভিভাবক যদি সচেতন থাকে তাহলে তার বাচ্চা এসব কাজ থেকে বিরত থাকবে এবং দূরে থাকবে। তাদের বাচ্চাদের প্রতি দেখতে হবে যে বাচ্চা কখন কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশতেছে, মানে সঙ্গী কিংবা কোন ধরনের সঙ্গী নির্বাচন করতেছে সেটা হচ্ছে অভিভাবকের দায়িত্ব। এবং কখন কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে সেটা তাদের দেখতে হবে। এই জন্য হচ্ছে এই অপরাধ থেকে মূল যে রক্ষাকর্তা সেটা হচ্ছে অভিভাবক। এরপরে আসে আর্থ সামাজিক কর্মসূচি। আর্থসামাজিক কর্মসূচি হচ্ছে দারিদ্রতা, অর্থাৎ দারিদ্রতা থেকে শিশু কিশোর অপরাধের দিকে ঝুঁকে যায়। তার কারণ হচ্ছে পরিবার হচ্ছে স্বল্প আয় কিংবা যদি
ভালো অর্থ উপার্জন না করে তাহলে এই দারিদ্রতা বাচ্চার উপর তার প্রভাব পড়ে। সেই জন্য পরিবারকে লক্ষ্য রাখতে হবে যেন অর্থের দিকে তারা গুরুত্ব দেয়, অর্থাৎ বিভিন্ন এদিক থেকে সরকার এবং বিভিন্ন এনজিও বা বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। এরপরে আসে হচ্ছে শিক্ষার সুযোগ প্রতিটি শিশু কিশোরকেই প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষার আওতায় আনতে হবে। কারণ হচ্ছে শিক্ষার আলোয় তাদেরকে দূরে রাখতে পারবে এবং তারা যখন স্কুলে যাবে, স্কুলে গেলে সেই সময়টা তারা স্কুলে দিতে পারবে এবং স্কুলের ভালো সঙ্গী থাকবে তাদের সাথে, মানে বেশি সময়টা তারা স্কুলে কেটে আসবে এবং শিক্ষকদের কাছ থেকে তারা যে সমস্ত শিক্ষা পেয়ে আসবে সেটা তাদের এর ওপর প্রভাব আর কি কমে যাবে। তাহলে এই ক্ষেত্রে শিক্ষার সুযোগটা বাড়ায় দিতে হবে। এরপরে আসে হচ্ছে চিত্ত বিনোদন অর্থাৎ প্রতিটি শিশুরই অর্থাৎ তাদের পাড়া মহল্লায় যত ব্যায়ামাগার বা হচ্ছে খেলার মাঠ এগুলো থাকতে হবে, তারা যত ব্যায়াম করে, বেশিরভাগ সময় তারা ব্যায়াম করে, কিংবা অভিভাবককে গুরুত্ব দিতে হবে যে তারা যেন বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক কিংবা তথ্য ভিত্তিক হচ্ছে বিভিন্ন দেশ বিদেশের ছায়াছবি দেখতে পারে টেলিভিশনে, কিংবা অন্য কোনো বাজে কিংবা হচ্ছে এমন কোনো কিছু যাতে তারা না দেখে বা কোনো নেটওয়ার্কের সাথে জড়িয়ে না পড়ে, সেটা হচ্ছে অভিভাবককে অবশ্যই সচেতন থাকতে হবে। তাই এক্ষেত্রেও হচ্ছে চিত্ত বিনোদনটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা পার্ট 3 আলোচনা করব। আচ্ছা, তাহলে আমরা এরপর পার্ট 3 তোমরা একটু শুনো। সেটা হচ্ছে মাদকাসক্তির কারণ, কি কি কারণে মাদকাসক্ত হতে পারে, শিশুরা কি কি কারণে মাদকাসক্ত হতে পারে। মাদকাসক্ত সঙ্গীদের সাথে মেলামেশার মধ্যে দিয়ে প্রধানত মাদকাসক্তির সূত্রপাত ঘটে। মাদকের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে না জেনে কেবল সাময়িক উত্তেজনা লাভের জন্য বন্ধুদের প্রচারণায় কিশোর কিশোরীরা মাদকদ্রব্য সেবন করে, পরে তা তাদের মরণ নেশায় পরিণত হয়। কিশোরময় স্বভাবতই কৌতূহল প্রবণ, ফলে স্প্রে কৌতূহলের বশেও অনেক মাদক গ্রহণ শুরু করে। পিতা বা বাড়ির অন্য বয়স্কদের পকেট থেকে বিড়ি সিগারেট চুরি করে শিশু কিশোররা অনেক সময় তাদের কৌতূহল মেটায়। এই কৌতূহল থেকে একসময় তাদের ধূমপানের অভ্যাস গড়ে ওঠে। এই ধূমপান থেকে তারা আস্তে আস্তে মাদকাসক্ততে নেশায় আসক্ত হয়ে পড়ে, যেমন গাঁজা, ফেনসিডিল, হিরোইন, ইয়াবা প্রভৃতিতে আসক্ত হয়ে পড়ে। বেকারত্ব, নিঃসঙ্গতা, প্রিয়জনের মৃত্যু, প্রেমে ব্যর্থতা, পারিবারিক অশান্তি ইত্যাদির কারণে অনেকে হচ্ছে হতাশাগ্রস্ত হয়ে মাদকাসক্ততেও আসক্ত হয়ে পড়ে। এটা তাদের নেশায় পরিণত হয়ে যায়। পিতামাতার স্নেহ মনোযোগ থেকে বঞ্চিত হয়ে কিংবা পারিবারিক অশান্তি ও ঝগড়া বিবাদ থেকেও অনেক সময় শিশু কিশোরদের মনে হতাশা জন্ম নেয়। এক পর্যায়ে তারা মাদকাসক্ত হয়ে পড়ে। অপসংস্কৃতির প্রভাবও মাদকাসক্তির পিছনে একটি বড় কারণ হিসেবে কাজ করে। চলচ্চিত্র, টিভি চ্যানেল, ইন্টারনেট প্রভৃতির মাধ্যমে আজকাল এক দেশের সংস্কৃতি সহজে অন্য দেশের সংস্কৃতি জনজীবনে প্রভাবিত করেছে। দুই ভিন্ন সংস্কৃতির টানাপোড়েন পরেও যুব সমাজের একটা অংশ বিভ্রান্ত ও লক্ষ্যভ্রষ্ট হয়ে মাদকে আকৃষ্ট হয়ে পড়ে। এরপরে আসলে পার্ট 3 মাদকাসক্তের প্রভাব ও প্রতিরোধ। আচ্ছা, আমাদের সমাজ জীবনের মানে পার্ট 4 যেটা আর কি, পার্ট 4 হচ্ছে মাদকাসক্তের প্রভাব ও প্রতিরোধ। অর্থাৎ আমাদের সমাজ জীবনে মাদকাসক্তি বর্তমানে একটি ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এটি আমাদের সামাজিক ও নৈতিক জীবনে মারাত্মক প্রভাব ফেলছে। শারীরিক অর্থাৎ
মারাত্মক প্রভাব ফেলছে। শারীরিক ক্ষতির মধ্যে একজন মাদক গ্রহণকারীর হৃদরোগ, যক্ষা, ক্যান্সার, শ্বাসকষ্ট হতে পারে। তার মানসিক স্বাস্থ্য এর ফলে দুর্বল হয়ে পড়ে। মাদক গ্রহণকারী হতাশা ও হীনমান্যতায় ভোগে। নিজেকে ক্ষতি তো এরা করেই, উপরন্তু ভয়, উৎকণ্ঠা ও উত্তেজনার শিকার হয়েও সমাজে নৈরাজ্য সৃষ্টি করে। তারপরে আসো পারিবারিক জীবনে মাদকের প্রভাব। নানা জটিল সমস্যা আর কি এই মাদকদ্রব্য থেকে সৃষ্টি করে। পুরো পরিবার সুখ শান্তিতে নষ্ট করে। যে পরিবারে একটি মাদকাসক্ত সন্তান থাকে সেই পরিবারের ঝগড়াঝাঁটি সবসময় কি হয়, লেগেই থাকে। প্রতিবেশীদের কাছে ওই পরিবারের মর্যাদা থাকে না। মাদকের টাকার যোগান দিতে গিয়ে অনেক সময় পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে যায়। তাছাড়া হত্যা, আত্মহত্যা, তারপর তোমার বাড়ি থেকে পালানো বা নিরুদ্দেশ হওয়ার মতো ঘটনাও ঘটে। যে দেশে সহজেই মাদক পাওয়া যায় সেখানে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, হত্যার ঘটনা বেশি ঘটে। মাদকের প্রভাবে সামাজিক অস্থিরতা ও মূল্যবোধের অবক্ষয় দেখা দেয়। মাদকের হাত থেকে সমাজের মানুষকে রক্ষা করার জন্য তাই মাদকাসক্তি প্রতিরোধ ও মাদক নিয়ন্ত্রণ করতে হবে। এজন্য নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। আচ্ছা, মাদকাসক্তি রোধের প্রতিরোধমূলক ব্যবস্থাই হচ্ছে সবচেয়ে ভালো ও কার্যকর। অর্থাৎ বাচ্চাদের ছোট থেকে, শিশুদের ছোটবেলা থেকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। নৈতিক শিক্ষার মাধ্যমে তারা নৈতিক শিক্ষা না জানলে তারা হচ্ছে বুঝতে পারবে না আসলে কোন জিনিসটা নীতি সম্মত। অর্থাৎ শিক্ষায়, অর্থাৎ ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে এবং বিভিন্ন প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠানে এই সমস্ত প্রচারণা এবং বিভিন্ন বিজ্ঞাপন এবং তোমার সংবাদপত্রে এইসব প্রচারণা চালাতে হবে এবং সেখানে মাদককে না বলুন এই প্রচারণাটা তার সর্ব শিরোনাম হতে হবে এবং হচ্ছে বিভিন্ন পাড়া মহল্লায় এই ধরনের প্রচারণা চালাতে হবে। বাচ্চাদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠান বা হচ্ছে সুস্থ বিনোদন ব্যবস্থা করে শিশু কিশোরদের সেদিকে আকর্ষণ করতে হবে যাতে তারা সেই সুস্থ বিনোদনগুলো দেখে এবং সেগুলো তো তাদের শেখার কোনো কিছু থাকে এবং মাদকাসক্ত যে তাদের জন্য ক্ষতিকর সেটাও যেন সেখানে তুলে ধরা হয় যে মাদক হচ্ছে তাদের জন্য ক্ষতিকারক। ধূমপান ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্যের উপাদান, বিজ্ঞাপন ও প্রচার বন্ধ করতে হবে। সরকারি বেসরকারি ভাবে মাদক বিরোধী প্রচারণা চালাতে হবে এবং মাদকের সাথে যেসব শ্রমিক মাদক ব্যবসায়ের সাথে জড়িত থাকে কিংবা মাদকের সাথে যে সব শ্রম দিয়ে থাকে তাদের জন্য আলাদা কর্মসংস্থান যোগাতে হবে এবং ছাত্রদের সামনে শিক্ষকের ধূমপান এটা হচ্ছে একটা আইনে পরিণত করতে হবে যাতে কোনো শিক্ষক ছাত্রের সামনে ধূমপান করতে না পারে। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন বাসায় এই জিনিসগুলো খুব ভালোভাবে পড়বা এবং লাইন বা লাইন পড়বা পেন্সিল দিয়ে। আমি তোমাদেরকে ক্লাসেও বলছি, আবারও বলতেছি যে রিডিং করবা লাইন বা লাইন এবং যেগুলো বহু নির্বাচনে মনে হোক আর না হোক তুমি প্রত্যেকটা তোমরা হচ্ছে পেন্সিল দিয়ে আন্ডারলাইন করবা এবং হচ্ছে পড়বা। ঠিক আছে, সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, বাসায় থাকো, নিরাপদে থাকো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আল্লাহ হাফেজ।